আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই। তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই, তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই। তো সেই জায়গা থেকেই না, সেটি 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 আপনাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল, আপনারাও সেটি করতে পারেন, কিন্তু সেটি আপনারা মুখে বলছেন কেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন? এটা আপনার মুখের কথা, তো এটি একটি কেমন কেমন মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়ে আছে না, আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে। সেটিকে আপনি ট্রাই করেছেন বা করছেন আপনারা? যে আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন, সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ওয়াজন্ট ইট বেটার? মানে না, আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা কথাটি বলছি, আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে। তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি। কিন্তু আপনারা সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নিতে বা রাষ্ট্রীয় মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না, আপনারা একটা ঐক্যমতের ওয়েট করছেন, ব্যাপারটা কিরকম? জি জি, অবশ্যই আমরা ঐক্যমত হয়েছে, এটা আপনারা কি করে বুঝবেন? মানে এনি ভাই যদি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তৈরি করে দিবেন? না, আমরা যদি সেই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারি, এখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, নাগরিক সমাজ রয়েছে, মানে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যারা রয়েছে, আওয়ামী লীগ ছাড়া বাকি যারা জি জি অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আমি তো এনিবের কাছে জানতে চাই, এনি ভাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শুরু থেকেই জানতে চাইছে বিএনপি, আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন, আপনারা কি জানি একটা যৌক্তিক সময়ের কথা বলছেন। সবশেষ সেনাপ্রধান রয়টার্সকে বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ 18 মাস নেওয়া হতে পারে। 18 মাস বিএনপির কাছে গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আপনারা সময় দিতে চান না কেন? অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে, নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে একটি নির্বাচন দিবে, আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন? আপনাদেরকে চাওয়াটা সেরকমই কিনা, মানে কোনো সংস্কার আপনারা চান না, আপনারা যা দেশে ক্ষমতাটা নিতে চান? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু অ্যাড করছি আগের প্রশ্নের, যেটা নাইস সাহেবকে আপনি বলার চেষ্টা করেছেন। দুইটা পার্ট একসঙ্গে আপনি দুইটার উত্তরে পাচ্ছেন। সেটা হলো যারা ফ্যাসিস্ট, যারা গুমের সঙ্গে জড়িত ছিল, খুনের সঙ্গে জড়িত ছিল, মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল, লুটতরাজের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে একটা পার্টি। এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা। আপনি এর নেতৃত্বে খুনি হাসিনা ছিল, কি পরিমাণ খুন করেছে দিবালকের মতো সত্য। সুতরাং এই বিচার হলো আগে। পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন, এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানকে লোকে কিভাবে ধ্বংস করেছে, কিভাবে এই দেশে একটা নতুন আমি শুধু এই কথাই বলছি যে আপনার তো বিচারের দাবিটা করার জন্য, বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে, কিন্তু আপনার শুরু থেকেই তো এই সরকার কেন না সময় লাগবে না, আমি তো বলি নাই যে আমি 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে, আমি তো বলি নাই একেবারে 7 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে, এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা 6টা সংস্কারের যে কমিশন গঠন করেছে সেগুলো সংস্কার করবেন। কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে, কারণ দেশ তো একটা বিশাল দেশ, এই দেশের অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে, যার যার কাজ শেষে করবে একসঙ্গে, কিন্তু অনেকগুলা কাজ হতে পারে। একদিকে বিচারের কাজ চলবে, একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে সংস্কারের কাজ সেগুলো করবে, আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন, সেগুলো তো একই প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহজে একটা নির্বাচন করতে পারেন। সুতরাং আপনি ক্ষমতায় থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন? আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন, আপনি যদি সংস্কারের কথা বলেন, আপনি যদি বিচারের কথা বলেন, ওদের অন্তত 5 বছর লাগা উচিত এগুলি করতে। না, কেন 5 বছর লাগবে? কতদিন? আমার তো মনে হয় না, কারণ ওনারা তো আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই 3 মাসের কথা বললেন। 3 মাসের জায়গায় 6 মাস হতে পারে। উনি তো নিজেই বললেন যে অক্টোবরের 1 তারিখ থেকে সংস্কারের কাজ চলবে 3 মাস, বলেন নাই? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে 3 মাসের জায়গায় যদি 6 মাস, অসুবিধা তো নাই। কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো 3 মাস বৃদ্ধি করি, তাহলে তো 1 বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব। তাও যদি না হয়, সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব? কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই, একসঙ্গে গড়তে চাই। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে, সংগ্রাম করে আমরা
কষ্ট করেছি, শ্রম দিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করব। এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোনো সুযোগ নেই, এই সরকারকে আলাদা করার সুযোগ নেই। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে বাংলাদেশ ফেল করবে। আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং দিতে চাই না। সেটা সময় যতদিনে লাগুক, কিন্তু আপনাদের আপনাদের বক্তব্য শুনে মনে হয় না যে আপনারা প্রায়ই এই সরকারকে একটু হুমকি দেন, একটু এটা বলেন, এমন কি এই নির্বাচনের প্রশ্নে না কেমন জানি আপনারা একটু এরকম বলেন? এমনকি আমি আপনাদের এটা কেউ যদি তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে, কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই দেশের মানুষ সম্মান দিতে পারে না, আমরা সম্মান দিতে চাই এবং তার নেতৃত্বে আমরা এই রাষ্ট্রটাকে নতুন ভাবে গড়তে চাই এবং সেটা তিনি একটা গণতান্ত্রিক পন্থায় ব্যবস্থা আমাদেরকে নিয়ে যাবেন, দেশকে নিয়ে যাবেন, সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এবং খুব রিসেন্টলি আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা আমরা রক্ষা করে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা, মানে আপনাদের আসলে ক্ষমতায় এসে বসে পড়া বা এক্ষুনি ক্ষমতা শুরু করার এরকম কোনো তাড়া নাই আপনাদের? না, এত চাপ হওয়ার কিছু নাই তো। আমরা যে কালকেই ক্ষমতায় চলে গিয়ে একেবারে বক্তব্য শুনে আমার কেমন জড়িত হবে ইনশাআল্লাহ। ভাই আপনাদের বক্তব্য শুনে যে আমার মনে হইতো যে আপনারা খুব মানে আপনারা কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন। এটা কোনো অস্থির না, কোনো অস্থির না। আপনারা যথেষ্ট পরিমাণ সময় দিবেন তো? আমরা ওনারা যেই সংস্কারের কাজ দিয়েছেন, একদিকে বিচারের কাজ হবে, বিচার আগে দেখতে চাই, পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন। এখানে তাড়াহুড়োর কিছু নাই। আর আমরা লুটপাটের জন্য বিএনপি ক্ষমতা আসবে আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করছি তা নয়, এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি। আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে, বিএনপি তো অলরেডি ইন পাওয়ার। যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে। ব্যাপারটা কি এরকম? ভাই কেন এরকম হবে? যারা বলছে এরা বিগত ধারাবাহিকতার কথা বলছে, ইনশাল্লাহ বিগত ধারাবাহিকতা। আর এখন যদি বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিএনপি তখন বলেছে যে আমরা এই 31 দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব। সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব এই 31 দফার ভিত্তিতে, এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসাবে বিবেচিত হবে। জাতীয় ঐক্যমত্য সরকার হিসাবে বিবেচিত হবে। খুবই আমার মনে হয় যে এনি ভাই খুবই চমৎকারভাবে এটা বলেছেন। নাহিদ ইসলাম, আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি 1 মিনিট একটু বলতে পারেন, কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায় তারা একদম স্পষ্টভাবে এনি ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায়, কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন, শেখ হাসিনা করেছেন, সেগুলি আসলে বিচার দেখতে হবে। সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চায়, কিন্তু সবগুলি কাজে একসাথে করা সম্ভব, 1 বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা? যদি আপনারা করতে চান, সর্বোচ্চ সহযোগিতা করতে এনি ভাইরা রাজি আছেন, এরকম একটা কথা বললেন। না, অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয়। এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল, ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে। এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই দেশ পরিচালনা করতে চাই। নির্বাচনের মেয়াদে এনি ভাইও প্রায় একই রকম কথাই বলেছেন। কিন্তু জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ, একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না, এরকম লোকই বেশি? দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্র দল, কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয় নাই। এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায়, সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই, কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে, পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে।
নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন, বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব, তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে, এর কারণ আসলে কি? ডক্টর ইউনূসের 2.5 মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা এই দলের নামও জানতাম না। ছাত্র শক্তি নামে 60-এর দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে, তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই। এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আক্তার হোসেন, তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি, ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না। ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে, সংস্কারের কথা চলছে, তো সেই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো এবং সেটা আপনি আসলে কিরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো। তার আগে একটু এনিভের কাছে জানতে চাই যে এনিভে, আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপত নেতা, যুগপত আন্দোলনের সঙ্গী জামায়াতের সঙ্গে আগের সখ্য আর আপনাদের নাই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি। সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক, আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক? আসলে আমরা এইগুলা মোটেও মনে করি না, কারণ আমরা কি করছি, কি করব, এটা হলো আমাদের নেক্সট স্টেপ। আর আপনি যেটা বলছেন, জামাতের সঙ্গে আমরা এখানে কোনো একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না। জামাতের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি আছে, আমাদের বিএনপির একটা আদর্শ ভিত্তিক রাজনীতি, যার যার রাজনীতি শেষে করছে। শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি, সে আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ছিল, আমাদের ভূমিকা ছিল, এবং যুগপৎ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে। সুতরাং যার যার রাজনীতি, যার যার আদর্শ ভিত্তিক। সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে এখনই কম্পিটিশনে চলে যেতে হবে, সেখানে মারামারি হানাহানি, সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাত করছি না, বা পক্ষপাতমূলক আচরণও আমাদের মধ্যে নাই। আমাদের একটাই টার্গেট, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। যে কথাটা একটু আগে নাইক সাহেব বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল। আমরা সবাই মিলে যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলে আন্দোলন করেছি, আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। এখন আমাদের দেশ গড়ার আন্দোলন, দেশটাকে সুন্দর করব, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে হবে সেটার জন্য আমাদের করণীয় কি হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি, সেই ধাপে আমরা কাজ করছি। এবং আমাদের পার্টি, আমরা সবচেয়ে বেশি, আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সেই কাজটুকু করছি ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর? বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের পজিশনগুলিতে পৃথিবী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সব জায়গায় আপনারা নাই, মুখ্য নয়, জামায়াত ইসলামী আছে, মুখ্য নয় তারা। আমার মনে হয় এগুলো খুব মুখ্য না, কে কোথায় আছে। কথা হলো যে অ্যান্টি আওয়ামী লীগ, রাইট, যেখানে অ্যান্টি আওয়ামী লীগ সেখানে এই যে যেখানে অ্যান্টি আওয়ামী লীগ আজকে যারা দেশের বাবুর্তি ক্ষুণ্ণ করেছে, দেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই জাতি ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং ভবিষ্যতে এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবাইকে নিয়ে আমরা। কিন্তু আপনারা চান না এনি ভাই প্ল্যাটফর্মটার নেতৃত্বে বিএনপি থাকুক? এই প্ল্যাটফর্মটার নেতৃত্বে কখনো নাহিদ ইসলামকে, জনগণ নির্ধারণ, কখনো নাহিদ ইসলামকে, কখনো শফিকুর রহমানকে দেখা যাচ্ছে। এটা আপনাদের জন্য একটু বেদনাদায়ক কাজ করি, একটু বেদনাদায়ক। কখনো ছাত্ররা, কখনো বিএনপির পলিটিক্স, খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্ব যদি সবার সামনে খুব স্পষ্টভাবে সবাইকে আকৃষ্ট করতে পারে, তাহলে অবশ্যই আমাদের নেতৃত্ব জনগণ বসাবে। কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো, কেউ কেউ বলছেন। তারেক রহমান যদি না, এখন তো আপনি বললেন, আর কেউ কেউ বলছে হয়তো আপনাকে বলেছেন, কিন্তু আমাদেরকে বলেন নাই। বরং এই কথা বলেছেন যে তারেক রহমান বিদেশে বসেও, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন, তার মধ্যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, থানা লেভেল, উপজেলা লেভেল, আমাদের কেন্দ্র এবং জেলা লেভেলে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতিকে, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন, সে আন্দোলনের ফসল হিসাবে আমাদের ছাত্র ভাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে গিয়েছেন, সেখানে তারেক রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন এবং পরবর্তীতে সর্বশেষ
যখন শহীদ মিনারে আমাদের ছাত্র ভাইয়েরা যখন আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দলকে, তখন তার নেতৃত্বে এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন, আমরা অনেকেই জেলে ছিলাম, কিন্তু তিনি দেশের শেষ বাইরে বসেও যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের ফসল হিসাবে আজকে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব নাহিদ ইসলাম আপনার কাছে প্রশ্নে যাওয়ার আগে আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ মানে যে বিষয়টি আমার মাধ্যমে আপনার কাছে উপস্থাপিত করতে বলেছেন, সেই দুটি বিষয় আগে একটু বলে রাখি। 43তম BCS এর পাশ করার পরও তাদের গেজেট নোটিফিকেশন কেন হয় নাই, সেটি আপনার একটু আমলে আছে কিনা এবং সেটি নিয়ে আপনি কোনো কিছু করছেন কিনা, সেই ব্যাপারে তারা একটু জানতে চেয়েছেন। আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে তারা বয়স সীমা, সরকারি চাকরির বয়স সীমা 35 বছর বয়স পর্যন্ত হবে কিনা, সেটি আপনারা কিভাবে করবেন সেটি জানতে চেয়েছেন। আর আমার প্রশ্নটিও করে রাখি, আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, শুধু আপনি যদি খুব না এই দুটি যদি আপনি জবাব দেন, তারপর আমি মানে আপনার মতামত বলেন, তারপর আমরা প্রশ্নটি করি, কারণ এই প্রশ্নটি আবার এনিওয়ের বক্তব্যের সাথে লিঙ্কড। জি না, এখানে হচ্ছে প্রশাসন তো সংস্কারের কমিশন হয়েছে, বয়স সীমার বিষয়টাও আলোচনা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই পিএসসির সাথেও আমাদের আলোচনা হচ্ছে, যাতে এই যে নিয়োগ পরীক্ষা শুধু BCS না, অনেকগুলো পরীক্ষা স্থগিত আছে, সেই পরীক্ষাগুলো যাতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি নিয়োগ পরীক্ষাগুলো হবে। ওকে, আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতন আন্দোলনের আগে আপনাদের যে 9 দফা দাবি ছিল, তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের, কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয়ে গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন, এটি একটা কথা। আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে, বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে, 2-3 মাস বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে, কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কি হবে? আপনারা তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না, রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পিটিএ মারা ঘটনা ঘটেছে, তাদের আসলে ভবিষ্যৎ কি হবে? এই দুটি ব্যাপারটা যদি একটু বলেন। আরেকবার একটু যদি বলতেন। মানে একটা তো হচ্ছে যে 9 দফার একটা দফা ছিল যে ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতিকে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে ছাত্র রাজনীতি জি দেখুন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু মানে আমরা বলছি না, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বলা হচ্ছে না সরাসরি, মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে এটি আসছে। এটি আসছে কেন, এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে, যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে, দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে। এখন সামনের আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে। কিন্তু আমরা মনে করি যে এটি কোনো সমাধান নয়, ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে।